আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব দেশের ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতিতে যে যে সমস্যাগুলো এখন বিরাজ করছে এবং সেই সমস্যাগুলো কিভাবে ব্যবসায়ীরা মোকাবেলা করছেন এবং সেটি করতে গিয়ে তারা কি প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন এবং সেটির সমাধানে বা কী হতে পারে সেটি নিয়ে আমরা সাজিয়েছি আজকের এই বিস্টক আলোচনা। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন শাহরিয়ার স্টিলস মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মাসাদুল আলম মাসুদ। জনাব মাসুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, সাথে শ্রোতা দর্শক মণ্ডলীদের। জি, আমরা যদি এই মুহূর্তে দেশের অর্থনীতির যে সমস্যাগুলো চলছে, বিশেষ করে ব্যবসা বাণিজ্য আপনারা যারা করছেন, তারা যে সমস্যাটা সবচেয়ে বেশি মুখোমুখি হচ্ছেন সেটি হচ্ছে ডলার ক্রাইসিসটার কারণে। তো এই যে ডলার ক্রাইসিসের সমস্যাটা তো আসলে অনেক দিন ধরেই চলছে, মাঝখানে তো কিছুটা সমস্যা কিছুটা সমাধানের দিকেও যাচ্ছিল। এখন আসলে পরিস্থিতি কি এবং এটি আপনাদেরকে কিভাবে ভোগাচ্ছে এবং এর ফলে আপনারা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন? আসলে আমাদের সেই করোনার থেকেই আমাদের ক্রাইসিসটা শুরু হয়েছিল। করোনার একটা বাস্তব প্রভাব ছিল, সেটা সরকারও আমাদের সহযোগিতা করার চেষ্টা করেছেন, প্রণোদনা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ডগুলি তখন সচল ছিল। আমরাও তখন ঝুঁকি নিয়ে আমাদের ব্যবসা চালিয়ে গেছি, কোনো ক্রাইসিস আমরা ফিল করিনি। কিন্তু এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যখন শুরু হয় তখন থেকে আমাদের নতুন করে এই ডলার সংকটটা শুরু হয়। হঠাৎ করে তেলের দাম বেড়ে গেল, ফুয়েলের দাম বেড়ে গেল, পাশাপাশি গ্যাস বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে। ডলার সংকট এমন তৈরি হলো যেটা আমাদের ৮০-৮৫ হাজার টাকার থেকে একবারে ১২০-২৫ টাকায় চলে আসলো। তো এতে করে আমাদের সকল ইন্ডাস্ট্রি, দেশের অধিকাংশ ইন্ডাস্ট্রি প্রায় 100 থেকে 90% মাল র মেটেরিয়াল ইম্পোর্ট করে আনতে হয়। আমাদের যেই ব্যাংকগুলির সাথে যে আমাদের লিমিটগুলি থাকে, এইগুলি ছিল টাকায়। ডলারের প্রাইস তখন ছিল ৮০ টাকা, ৮৫ টাকা। সেই সময় যেই টাকায় আমাদের লিমিটগুলি ছিল, আজকে এসে সেটা যখন ১২০ টাকা ১৫ টাকায় হয়ে গেছে, এখন কিন্তু আমাদের লিমিটগুলি ছোট হয়ে গেছে, প্রায় 40% ছোট হয়ে গেছে। পাশাপাশি আমরা যেই মালটা এনে রেখেছিলাম, আমরা যে ইম্পোর্টগুলি করি, আমরা অধিকাংশ ইউপাস এলসিতে করতাম। তার কারণ বিদেশি ঋণগুলি নিলে ইন্টারেস্ট রেট তখন কম ছিল। তো যেই কারণে আমরা 6 মাস থেকে 1 বছর পরে টেনরটা ছিল, কিন্তু মালটা এনে তো আমরা 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে বিক্রি করে ফেলি। তখন আমরা ৮০-৮৫ টাকা রেটের উপরে মূল্যায়ন করে আমরা বিক্রি করে ফেলেছি। যখন পেমেন্ট করতে গেছে তখন একটা বিরাট অংশ আমাদের লোকসান হয়ে গেছে। আর্থিকভাবে আপনারা বড় রকমের লোকসানে পড়েছেন, অনেক বড় ক্ষতি হয়েছে। এটা সব ইন্ডাস্ট্রি। এখন আমাদের যে ভালো ব্যবসায়ীদের জন্য ব্যাংকগুলি সবসময় উদার ছিল। আমার যে ঋণ ব্যবস্থা আছে, আমি কোনো ব্যাংকের কাছে আমাকে যে সুপারিশ করতে হয়নি, ব্যাংকগুলি আমাদের কাছে নিজেরাই পুশ করে আমাদেরকে ফান্ড দিত। সেই ব্যাংকগুলি এখন কিন্তু আমাদের সেগুলি দিতে পারছে না। তাদেরই নিজস্ব ফান্ড সংকট আছে। তারপরে তদুপরি বাংলাদেশ ব্যাংকের একটা কঠোর নজরদারি এখন আছে, কোন খাতে কতটুকু তারা বিনিয়োগ করতে পারবে এগুলি বেঁধে দিয়েছেন। এবং ডলারের ব্যাপারেও একটা বিরাট কন্ট্রোল এখন বাংলাদেশ ব্যাংক করছে। এখানে যে যেন আমরা ভীষণ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। যারা আমাদের যেইটুকু লিমিট আছে, লিমিট তো কমেছেই, এই লিমিটের মধ্যে এলসি আমরা করতে গেলে আগে আমরা এগ্রিমেন্ট হলে হয়তো 1 দিন 2 দিন 3 দিনের মধ্যে আমাদের এলসি চলে যেত। এখন কিন্তু 1 মাস 2 মাসও লেগে যায়। তার মানে ব্যাংকগুলির কাছেও ওই সুযোগটা নেই যে এখন যে তাদের যে ফরেন লিমিটটা থাকতো বিভিন্ন ফরেন ব্যাংকের সাথে, সেখানেও তাদের সংকুচিত হয়ে গেছে। না, তার মানে একটি বিষয় আপনি ক্লিয়ার করবেন কিনা, সেটি হচ্ছে যে তার মানে এই ডলার ক্রাইসিসটা মেটানোর জন্য তো সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন সময় নানা রকমের উদ্যোগ নেওয়া হয়েছিল, তারপরেও কি পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি? না, খুব একটা উন্নতি হয়নি। এখন 1 টাকা 2 টাকা কমছে। গত রমজান মাসে বেশ কিছু ডলার এসছে বলে আমরা শুনি। তো এইটা অতটা মিট আপ হয়নি। এটা আসলে আমাদের কিন্তু রেমিটেন্স আগের চাইতে অনেক নর্মালি বাড়ছে। তার কারণ আমাদের দেশে মূল রেমিটেন্স কি, আমাদের এক্সপোর্টের চাইতে বেশি হলো ম্যান পাওয়ার যে এক্সপোর্ট হয় এটা। আমাদের দেশে বিভিন্ন দেশে আগে লেবারটা যেত শুধু মিডল ইস্টে, এখন ইউরোপ, আমেরিকা, আপনার সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া, আপনার জাপান,
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সব জায়গায় আমাদের জি। ছেলেরা যাচ্ছে। এরা যে মোটামুটি ভালো রেমিটেন্স পাঠাচ্ছে, আগের চাইতে আগে যেখানে $500 পেত সেখানে এখন $2000 পাঠায়। জি। তো এই ফলে আমাদের কিন্তু রেমিটেন্স আসছে, কিন্তু সেইটা প্রভাব কিন্তু আমাদের পড়ছে না। তার কারণ এখানে আগের যে আসলে এই সংকটটার মূল কারণ হলো আমাদের দেশের অর্থনীতির আকার বড় হয়েছে, বাজেট বড় হয়েছে, উন্নয়ন ব্যয় বড় হয়েছে, সেই সাথে ঘুষ বাণিজ্যটাও বড় হয়েছে। আর এই ঘুষ বাণিজ্যটা সেই কেয়ারটেকার গভর্নমেন্ট থেকে যে শুরু হয়েছে, এই দেশে আর কেউ টাকাটা রাখে না। আচ্ছা, এই টাকাটা সব বাইরে পাচার চলে হয়ে যায়। যাচ্ছে। আর সোশ্যাল সিকিউরিটির অভাবও আছে, যেই দেশে আমাদের দেশের ছেলেমেয়েরা এখন বাইরেই লেখাপড়া করানো, যাদের সঙ্গতি আছে, এটা কমফোর্ট ফিল করে। জি। যেই কারণে এই ডলারগুলি এইভাবে চলে যায়। এইগুলিকে যদি রাখা যেত দেশে, যাই কিছু হোক না কেন, ঘুষের টাকা হোক, লিগ্যাল টাকা হোক, ইলিগ্যাল টাকা হোক, এই টাকাটা যদি দেশে থাকতো তাহলে কিন্তু এই ডলার সংকট আমাদের হতো না। যে এই রকমের তো আলোচনা তো আমরা অনেক দিন ধরেই আশা চলছে। করব সরকার এই টাকাটা দেশে রাখার ব্যবস্থা করবেন, আর এই দুর্নীতির উৎসটাকে বন্ধ করার চেষ্টা করতে হবে যাতে এটা না হয়। তাহলেই ডলারটা অ্যাভেলেবেল হয়ে যাবে। এবং আমাদের যে ট্যাক্সের যে সিস্টেমগুলি আছে, কোথাও কারো 5%, কারো 10%, 15% বিভিন্ন ইম্পোর্টের উপরে আছে, এগুলি মূল্য যাচাই বাছাই করার জন্য নানান পিএসআই কোম্পানি আছে, নাই এগুলি আছে, যাই থাকুক না কেন, এখানেও একটা ওই ট্যারিফ করা আছে। তো এর মধ্যেও একটা হুন্ডি করে কিছু আন্ডার পেমেন্ট করে দিয়ে কিছু ডলার চলে যায়, ওইগুলিকে নিরসন করার জন্য আমাদের যেমন ইন্ডাস্ট্রিতে আমাদের র মেটেরিয়াল আমদানি করতে আমরা যে কোনো মূল্যেই আমদানি করি না কেন, আমাদের $1500 ফিক্সড একটা ডিউটি আছে, জি। $500 এআইটি দিতে হয়। এরকম যদি সবগুলি আইটেমের উপরে যদি যে কোনো মূল্যেই আমদানি করুক, তাকে ফিক্সড ডিউটি একটা দিতে হবে, এটা যদি নির্ধারণ করে দেওয়া যায়, তাহলে কোনো ব্যবসায়ী আর হন্ডিতে যাবে না, কেউ আর ওই আন্ডার ইনভয়েস করে পেমেন্ট করতে যাবে না। তাকে যেই দামই আনুক না কেন তাকে পেমেন্ট দিতে হবে, লিগ্যাল ওয়েতে ব্যাংকের মাধ্যমেই যাবে, তখন একটা স্বচ্ছতা আসবে। তাহলে এই ডলার ক্রাইসিসটা অনেকটাই কমে যাবে। আরও ভয়াবহ সংকট হয়েছে এখন আমাদের দেশে আসলে ডিফল্টার যারা, এই যে কোনো ব্যাংকে যারা ডিফল্টার হয়ে যায়, তাদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে। এই ক্রাইসিসে যে এইভাবে চলতে থাকলে 40% কম ক্যাপিটাল নিয়ে একটা ইন্ডাস্ট্রি কখনোই রান করতে পারবে না। আপনারা তো প্রায় একটি কথা বলে থাকেন, সেটি হচ্ছে যে ব্যাংকগুলো ঋণ খেলাপি হয়ে যাওয়ার পর তাদেরকে যে রকমের সুযোগ সুবিধাগুলো দিতে চায় বা দেয়, কিন্তু একজন ব্যবসায়ী বা যে কোনো একজন লোক যাতে ঋণ খেলাপি না হয় সেই সময় তাদেরকে খুব বেশি সুযোগ সুবিধা দেয় না, এই রকমের কথা আপনারা বলেন। অবশ্যই এটি একটু ব্যাখ্যা করেন। আমরা যেমন করোনার সময় সরকার নিজে আমাদের এফবিসিআই থেকে প্রধানমন্ত্রীর কাছে যখন রিকোয়েস্ট পাঠিয়েছিল, উনি কিন্তু একটা প্রণোদনা প্যাকেজ দিয়েছিল, কিছু টার্ম লোন দিয়েছিল। কিন্তু এখন যে ক্রাইসিসটা, এটার বাইরে কেউ না, আমরা 7-8-10টা অ্যাসোসিয়েশন সেই দিন বিকেএমের অফিসে আমরা বসেছিলাম, সকলেরই একই সমস্যা। তারা আমরা এফবিসিসিআর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করতেছি। এই সময় যদি সরকার না দেখে তাহলে সব রেগুলার ব্যবসায়ীরা তো ব্যাংক ডিফল্টার হয়ে যাবে। ব্যাংক ডিফল্টারদের জন্য অনেক সুবিধা আছে, কিন্তু রানিং ব্যবসায়ীদের যাতে ডিফল্টার না হয়, এই জন্য সরকারকে সময় উপযোগী সিদ্ধান্ত সময় মতো নিতে হবে, তাহলে ব্যবসাগুলি সচল থাকবে। এইগুলির জন্য আমরা আশা করব, আমাদের এই বিসিসিআই চেষ্টা করতেছে, আমরাও চেষ্টা করতেছি, প্রধানমন্ত্রী নিশ্চয়ই একটা নির্দেশনা দিবেন, তাহলে এই ডিফল্টার হয়ে কমে যাবে। আর যেগুলি বলতেছি আমরা ব্যাংক ডিফল্টার, কারা ডিফল্টার? যারা ডাকাতি করে নিয়ে গেছে তারা তো ব্যবসায়ী ডিফল্টার না, ইচ্ছাকৃতভাবে ঋণ যারা খেলাপি। যেগুলি ঋণ খেলাপি হয়েছে না, এগুলি তো ডাকাতি হয়েছে, এগুলিকেও তো আমাদের এই ঋণ খেলাপির মধ্যে আনলে চলবে না। রেগুলার ব্যবসায়ী কয়টা হয়েছে এটা দেখেন, সেখানে নিশ্চয়ই অত ঋণ খেলাপি নাই। আজকে আমাদের বিদ্যুতের দাম, গ্যাসের দাম বাড়তেছে, কেন বাড়তেছে? আসলে একটা ক্রাইসিসের সময় প্রধানমন্ত্রীর উদ্যোগে কুইক রেন্টাল পাওয়ার আমাদের তাৎক্ষণিক একটা রিলিফ দিয়েছে, সেইটার একটা পরিকল্পনা তো আমাদের এখন নিতে হবে। এখন ওই আমরা বিদ্যুৎ ব্যবহার করতে পারছি না, তাদের কিন্তু পেমেন্ট করতে হচ্ছে, ওইটার লোকসান তো আমাদের উপরে চাপছে, এটা তো বেশি দিন চাপানো যাবে না। এইগুলিকে তো এক্সিট একটা বের করতে হবে আমাদের। এখনও আমি জানি এই মাসে হয়তো বা এই মাসে বা আগামী মাসে একটা 4টা মেঘনা এলাকায় হয়তো 4টা প্ল্যান্ট চালু হবে। তো আমরা তো গ্যাস পাচ্ছি না, তারা গ্যাস দিবে কোত্থেকে? না দিলে তাদের ক্যাপাসিটি চার্জ দিতে হবে। তো এই ব্যয়গুলি তো আমাদের উপরে এসে চাপবে। জনাব মাসুদ, আমরা গ্যাস বিদ্যুতের সমস্যার কারণে আপনারা ইন্ডাস্ট্রিগুলো কিভাবে ভুগছেন সে ব্যাপারে আমরা আপনার কাছ থেকে শুনবো এবং দর্শকদেরকে জানাবো। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পরে এসে আপনি এই প্রশ্নের উত্তরটি একটু দেবেন আর কি আমাদেরকে। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে।
দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি দেশের ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতি সমসাময়িক যে সমস্ত সমস্যাগুলো রয়েছে এবং সেই সমস্যার কারণে ব্যবসায়ীরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং তার সমাধান কিভাবে করা যায় সেটি নিয়ে আমাদের সঙ্গে উপস্থিত আছেন শাহরিয়ার স্টিলস মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং একই সঙ্গে যিনি বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মাসাদুল আলম। জনাব মাসাদুল আলম, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের বিরতির পরে। আমি বিরতির আগে যে প্রশ্নটি আপনাকে করেছিলাম, এই যে এখন ব্যবসায়ীদের মধ্যে বা আপনাদের মধ্যে বা যারা শিল্প কলকারখানার মালিক আপনারা যারা আছেন, তারা সবচেয়ে যে সমস্যাটি বেশি এখন মুখোমুখি হচ্ছেন সেটি হচ্ছে গ্যাস বিদ্যুতের সমস্যা। তো সেটির কারণে আপনারা আসলে কিভাবে ক্ষতিগ্রস্ততা হচ্ছেন? কিভাবে মানে আগে তো আমার নিজেরই রিরোলিং মিলে 3টা ফার্নেস ছিল। জি, আমি 2টা বন্ধ করে দিয়ে একটা চালাচ্ছি, তবু একটা শিফট চালাতে পারি, 3টা শিফট আমরা চালাতে পারি না, প্রেশার থাকে না। জি, এই ক্রাইসিসটা শুধু আমার না, সকল ইন্ডাস্ট্রিরই আছে। তো আমাদের মেইন আসলে যদি আমাদের ইউটিলিটি না থাকে, গ্যাস বিদ্যুৎ যদি না থাকে, তাহলে তো আমার ইন্ডাস্ট্রি চলবে না, কোনো ইন্ডাস্ট্রি চলবে না। এটা দিতেই হবে। আমাদের এই যে এত বড় বড় মেগা প্রজেক্ট হয়েছে, আমাদের এই পদ্মা ব্রিজ হলো, এই 21টি জেলায় যে অর্থনৈতিক কর্মকাণ্ড হওয়ার কথা সেটা কিন্তু হচ্ছে না। জি, হচ্ছে না মানে তাকে তো আমার সাথে সাথে অবকাঠামো উন্নয়নের সাথে সাথে আমাকে ইউটিলিটি দিতে হবে। ইউটিলিটি না হলে কেমন করে আপনি করবেন একটা ইন্ডাস্ট্রি, কেমন করে একটা যে কোনো জিনিসই করতে যান আপনার এই ইউটিলিটিটা লাগবে। এইটার জন্য আমাদের দারুণভাবে প্রোডাকশন ব্যাহত হচ্ছে, রানিং শিল্পগুলি চলতে পারে না, নতুন করে কে হাতে নিবে। আমি একটু এক্সপেনশন করার কথা ছিল, আমি বন্ধ রেখেছি যে এবং এই যে হঠাৎ করে দফায় দফায় গ্যাসের দাম বিদ্যুতের দাম বাড়তেছে, এটা তো আমাদের অ্যাফোর্ড করতে হবে। একসময় আমরা যে যখন কুইক রেন্টাল পাওয়ার হয় আমরাই এফবিসিসিআই থেকে বলছিলাম যে আমাদেরকে দাম যাই হোক না কেন দেন, কিন্তু সেটা তো এমন হবে যে আমি অ্যাফোর্ড করতে পারি। এবং এই মুহূর্তে এবং আপনাকে আরেকটি বলি, সবচেয়ে দুঃখজনক হলো এবার যেটা কখনোই হয়নি, বিদ্যুতের দাম বাড়লো ফেব্রুয়ারি মাসের এন্ডে, যে আমাকে ডিক্লারেশন করে ফেব্রুয়ারি মাসের বিলটাকেই এক্সিকিউশন করা হলো, যেটা কখনোই হয়নি। জি, হয়তো পরের মাসেরটা হতে পারে, পরের মাসেরটা হবে। এটা নিয়ে আমরা বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে দেখা করলাম অ্যাসোসিয়েশন থেকে। উনি নিজেও হতাশ হলেন ও আমাদের কাছে বললেন যে আসলে এটা ঠিক হয় নাই, এটা কেমন করে হয়ে গেল। তখনই আমি বলেছিলাম এটা নিয়ে আমি প্রাইম মিনিস্টারের সাথে কথা বলবো। কিন্তু তারপর থেকে সেই রমজান মাসে আমরা গিয়েছি, এখন পর্যন্ত তার সাথে আর আমরা দেখা করতে পারিনি, সাক্ষাৎকারও দেয়নি। আমরা আশা করি প্রধানমন্ত্রী এটা নজরে নেবেন, নিয়ে এইটুকু অন্তত ব্যবস্থা করবেন যে ওই বকেয়া বিলটা না নিয়ে সামনের মাসের বিল থেকে করুক। আর এটা বাড়ানোর আগে এখন কেন বাড়ছে এই কারণগুলিকে মূল্যায়ন করে কিভাবে অপচয়টা কমিয়ে সাশ্রয় করা যায়। আমরা যদি এই সমস্ত ক্যাপটিভ পাওয়ারের চার্জ দিতেই থাকি বসায় বসায় ব্যবহার না করে, তাহলে তো আমাদের কষ্ট বাড়বে। সবগুলি ডিপিডিসি বলেন, আরইবি বলেন, ড্যাশা বলেন, তারা প্রফিট করে শেয়ার ভাগ করে নিচ্ছে, আর আমরা শুধু এই ভর্তুকির টাকা আমরা দিয়ে যাব। এটা তো হতে পারে না। আপনি নিশ্চয়ই জানেন যে এখন আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে। তারা সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে তারা বৈঠক করেছে এবং সেখানে কিন্তু তারা আবারও পরামর্শ দিয়েছে গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর। তার মানে এইটা তো তাদের পরামর্শ সবসময় ছিল এইরকম, কিন্তু আমাদের তো বাস্তবতাকে উপলব্ধি করে আমাদেরকে চলতে হবে। আমাদের দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে গেলে এটাকে মিনিমাইজ করতে হবে। তারা বলতেছে আপনি লোকসান কমান, লোকসানটা এখন আপনি কিভাবে কমাবেন? আপনি মিতব্যয়ী হয়েও কমাইতে পারেন, আবার আপনি খালি দাম বাড়িয়ে দিয়ে আপনি বেশি ব্যয় করবেন, এটাও করতে পারেন। কিন্তু আপনারা ব্যবসায়ীরা তো অনেকে এক সময় দাবি তুলেছিলেন যে আপনারা গ্যাস বিদ্যুতের বাড়তি দাম দিতে চান, তবে নিরবিচ্ছিন্ন সরবরাহটা আপনারা চান। আগে তো আমাকে বাঁচার জন্য বলি, যে কোনোভাবে একটা খড়কুটা ধরে বাঁচতে চাই। তারপরে বাঁচার পরে তো তারপরে আমার বাকি সমস্ত ডিমান্ডগুলি তখন আমার ফুলফিল করতে হবে। তখন তো আমরা দেখি যে এটা অ্যাডজাস্ট না করতে পারলে তো আমরা বলবোই। এই রিয়েলিটিটাকে তো পলিসি মেকারদের উপলব্ধি করতে হবে। আমাকে বাড়ানোর চাইতে এখন কিভাবে অ্যাডজাস্ট করা যায়, কিভাবে অপচয় রোধ করা যায়, কিভাবে এফিসিয়েন্সি দিয়ে আমাদের অপচয়টা কমাতে পারি, সেই দিকে চেষ্টা করতে হবে। কিন্তু কুইক রেন্টাল তো সরকার যে পদক্ষেপটা নিয়েছিলেন সেটি তো আপনাদের জন্যই সরকার নিয়েছিল। হয়েছিল, তখন তো একটা স্টার্ট আপ হয়ে গেছিল, আমরা চালু হতে চেয়েছি। ওই যে বললাম, তখন তো আমরা এখন যে গ্যাসের অবস্থা, যেই ইন্ডাস্ট্রিটা একেবারেই চলতে পারছে না, সে তো গ্যাস ছাড়া আর কিছুই আমার চাই না, আগে গ্যাস দেন। গ্যাস দিলে তারপর আমার রানি ক্যাপিটাল নাই, আমাকে সেটা দেন। তারপরে বলবে আমাকে বাজার ব্যবস্থা নাই, আমি আন্তর্জাতিক বাজারে আমি কম্পিট করতে পারতেছি না, তখন বলবে। তাই আমাকে সবগুলি মিলাই চিন্তা করতে হবে। আমরা তো
আমি যখন সরাসরি এফেক্ট হয়ে যাই তখন তো আমি শুধুমাত্র প্রথমে বাঁচার চেষ্টা করি, তারপরে বাকি জিনিসগুলি তো আপনারা সমাধানটা কি চান, আমরা চাই এবং কিভাবে চান? আমাকে গ্যাস দিতেই হবে। কিভাবে আপনি সেটার যেভাবে যতটা এফিসিয়েন্সি দিয়ে সাশ্রয়ী হওয়া যায় জি। সেইভাবে দিতে হবে। এখন দেখা যায় যে বাইরে আমরা শুনতে পাচ্ছি কেউ $60 কিনতেছে, আমার এখানে সেটা $200 কিনতেছে, তাহলে তো আমার কস্ট এমনি বেড়ে যাবে। হ্যাঁ, তো এইগুলিকে কম্পিটিশন করে কিভাবে কমায় আনা যায় সেটা চেষ্টা করতে হবে। আমি যখন স্ক্র্যাপ কিনি, এখন আমার চাইতে দেখা যায় যারা বাল্কে আনে তারা কিছুটা কম পায়। আমি যখন ছোট ছোট কন্টেনার আনি আমার কিছুটা রেট কম পড়ে যায়। এখন কিভাবে আমি সেটাকে অ্যাডজাস্ট করে আমার কস্টটাকে আমার দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য কতটা এফিসিয়েন্সি দিয়ে আমি দাম কমায় রাখতে পারি আমাকে চেষ্টা করতে হবে। আমরা বলি না শুধু ভর্তুকি দিয়ে দেশটা চলুক, কিন্তু অন্য দিকের কোন ভর্তুকিটা দিলে আমার অন্য দিকে অ্যাডজাস্ট হবে সেটা বিবেচনায় নিতে হবে। সামনে তো বাজেট আসছে, তো বাজেটে আপনারা কি দাবি করছেন? বাজেটে আমাদের তো এমনি এখন আমাদের দম যায় অবস্থা। দাবি করব কি, যেগুলি আছে এগুলিকে ঠিক করা দরকার, আমাদের সুশাসন প্রতিষ্ঠিত করা দরকার। এমবিআর এর সবচেয়ে বড় সুযোগ হলো যদি কোনো রকম একটা দাড়ি কমা মিস্টেক হয়, আমাদের যে কোনো মালের একটা যদি কোড ভুল হয় তাতে ডিউটি অনেক রকম ব্যারিয়ার হয়, যে সেইটাকে তারা কারেকশন করে সঠিক মূল্যায়ন করে নিতে পারে। এখন হলো 300 গুণ 400 গুণ জরিমানা করে দিয়ে তারা ইনসেনটিভ পায়। এই ইনসেনটিভটা বন্ধ করে দিয়ে আমাদেরকে সঠিক বিবেচনায় নিতে হবে যাতে আমরা স্বচ্ছতার সাথে ব্যবসা করতে পারি। অনেক ব্যবসায়ীরা দেউলিয়া হয়ে যাচ্ছে, আর এইদিকে ওই কায়দায় যে রেভিনিউ বাড়াচ্ছে, কিন্তু এইটা তো সাস্টেনেবল রেভিনিউ হলো না। আমাদের স্বচ্ছতার সাথে করতে হবে, হয়রানি কমাতে হবে, সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে, মোটিভেটেড করে রেভিনিউ বাড়ানোর জন্য একটা স্থায়ী ভিত্তি তৈরি করতে হবে, করের পরিধি বাড়াতে হবে। সেইগুলি না করে জোর করে যদি মানুষকে একটা ব্যবসায়ীকে একেবারে ধরে দেউলিয়া করে দেই তাহলে নেক্সট ব্যবসায়ী তো তৈরি হবে না। তো আমাদের এখন প্রথমত হলো ব্যবসায়ী বান্ধব অর্থনীতি হইতে হবে। এনবিআর এর যেই অবস্থা আমরা দেখি, আগে যেইভাবে আমরা মূল্যায়ন পেতাম, চেয়ারম্যান সাহেব আমাদের ব্যবসায়ী প্রতিনিধিদের যখন মূল্যায়ন করতেন তখন তার সমস্ত বোর্ডটাই আমাদের মূল্যায়ন করতেন। আমরা ছোটোখাটো সমস্যা মেম্বারদের সাথে বসেই সমাধান করতে পারতাম। এখন কিন্তু সেইভাবে গুরুত্ব দেন না ওনারা। কেন দেন না? এখানে কারণটা কি? পরিস্থিতিটা এরকম কেন? চেয়ারম্যান সাহেব এফবিসিসির প্রেসিডেন্টকেই পাত্তা দেয় না, আমাদের তো দূরের কথা, ওনার কাছে গেলে ঠিকমতো কথাও বলা যায় না। না মানে আপনাদের সঙ্গে দূরত্বটা কেন? দূরত্বটা আপনাদের অবজারভেশনটা কি? এরকম তো হওয়ার কথা না। মানে আসলে এই কাজটা তো জয়েন্টলি হওয়ার কথা। যেমন আমাদের কিছুদিন আগে এফবিসিসিআর পরামর্শ কমিটির মিটিং হতো, এই মিটিংটা হওয়ার আগে এমবিআর এ আমাদের একটা মিটিং হয়। সেই মিটিং বসেন, এখনও উনি বসেন, ফর্মালিটিসটা করেন, কিন্তু কথাটা ওখানে শোনেন না। উনি গদবাধা কিছু কথা শুনলেন, 10 মিনিট সময় 2 মিনিট সময় দিয়ে উনি শেষ করে দিলেন। কিন্তু আমরা তো আগে বসতাম মেম্বারদের সাথে, প্রত্যেকটা বিষয়ের উপরে আমার ট্যাক্সের মেম্বারের সাথে আমার টোটাল সমস্যাটা নিয়ে আমরা কথা বলতাম, উনি মূল্যায়ন করতে সময় দিত, তারপরে যে আমরা চেয়ারম্যানের সাথে বসতাম এইভাবে। এবং এফবিসিসিও পাশাপাশি একটা আমাদের প্রেজেন্টেশন দিতেন, এবং আমরা ট্যারিফ কমিশনের সাথে বসতাম, আমাদের সাথে কমার্স মিনিস্ট্রি বসতো, ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি বসতো, সকলে মিলে একটা বাজেট তৈরি হতো। সেখানে এফবিসিসির অংশীদারিত্ব থাকতো, তা এফবিসিসির দায়িত্বও থাকতো রেভিনিউ কালেকশন করার, সেইভাবে ব্যবসায়ীদের মোটিভেটেড করতেন। এখন তো একচাটিয়া হয়ে গেছে। এইগুলিকে আরও ব্যবসায়ী বান্ধব করতে হবে। প্রধানমন্ত্রী যে কমিটমেন্ট ছিল, এর আগের চেয়ারম্যানরা সেইভাবে সবার সাথে মিলে কাজ করতেন, এখন কিন্তু অতটা হচ্ছে না। আপনি সুশাসনের কথা বললেন, সেটি সুশাসন কি শুধুমাত্র সরকারের দিক থেকেই সুশাসন, নাকি আপনাদের দিক থেকেও সুশাসন নিশ্চিত করা দরকার? অবশ্যই আমাদের দিক থেকেও আসতে হবে। আমাদের দিক থেকে আমরা যখন পরামর্শটা দিব, গভর্নমেন্ট রেভিনিউ চায়, আমরা যদি বুঝাতে পারি যে এইভাবে করলে আপনার রেভিনিউটা বাড়বে। যেমন আমাদের বেলায় হয়েছে না, এই প্রপোজালটা তো আমাদের ছিল যে আমাদের স্ক্র্যাপের উপরে শুধু বলতো যে তোমরা আন্ডার ইনভয়েস করো, ওভার ইনভয়েস করো, এগুলি না করে আমি বলেছিলাম, তখন আমি ছিলাম অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে, বলেছিলাম যে আমাদের ডিউটিটা টাকায় ফিক্সড করে দেন। আজকে আমাদের নিয়ে কিন্তু এই অভিযোগটা নাই। আমরা যে কোনো মূল্যে আমদানি করি না কেন আমার ফিক্সড ডিউটি দিতে হচ্ছে, আমার ফিক্সড এআইটি দিতে হচ্ছে। কিন্তু এআইটির মধ্যে এখন যেটা সমস্যা হচ্ছে, এআইটি আমরা আসার সময় 500 টাকা দিয়ে আসছি, আবার 2% আমরা বিক্রয় পর্যায়ে দেই। আমাদের যে উদ্বৃত্ত যেই টাকাটা আমার অ্যাসেসমেন্টের পর থেকে যায়, সেই টাকাটা এখন ফাইনাল রিটার্ন হিসাবে নেওয়া হয়, এটা আমরা পরবর্তী বছর অ্যাডজাস্ট করতে পারি না। এই জায়গাটায় তো রেভিনিউ করা
রিভিউ করতে হবে, তার কারণ ফিক্সড তো ট্যাক্স তো ফিক্সড রেভিনিউ না। মাসুদ ভাই, আমরা আলোচনার আসলে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখন সার্বিকভাবে আপনার সমস্যার কথা তো বললেন অনেকে, সমাধানমূলক কি করা যেতে পারে এ ব্যাপারে সরকারকে আপনি কোনো সুপারিশ করতে পারেন কিনা অবশ্যই বা আমি অনুরোধ সরকারের করতে কাছে পারেন অনুরোধ কিনা? করব, এই ব্যবসায়ীদের আসলে যে এখন অর্থনৈতিক সংকট যেটা আছে, আপনার ওই যে অনাদায়ী টাকা যেগুলি মার্কেটে পড়ে আছে, যেগুলি লুটপাট হয়ে গেছে, সেইগুলি আলাদা, কিন্তু চলমান ব্যবসায়ী যারা আছে, কখনোই যারা ডিফল্টার হয়নি তাদের কথা বলতেছি, তারাই কিন্তু আজকে এই ক্রাইসিসে আছে। 40% ক্যাপিটাল কম নিয়ে একটা ইন্ডাস্ট্রি রান করতে পারে না। এই ক্ষেত্রে প্রধানমন্ত্রীর আশু দৃষ্টি কামনা করব, উনি এগুলি বিবেচনায় নিয়ে, বাংলাদেশ ব্যাংকে আমরা এগুলি তুলে ধরেছি, একটা নির্দেশনা দিবে এবং এমবিআরকে যাতে একটু ব্যবসায়ী বান্ধব হয়, যাতে আমাদেরকে পার্টনার হিসাবে নিয়ে কাজ করেন, তাহলে দেখবেন অনেক সমস্যার সমাধান বেরিয়ে আসবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ সাথে দর্শকদের। জি দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।